বন্ধুরা, বৃষ্টিতে ভিজে কাঁপতে থাকা এক মেয়ে সামান্য সাহায্য চেয়েছিল, কিন্তু ট্যাক্সি চালক যা করলো তাতে যেন মানবতার ভিত কেঁপে উঠল। সে কি করেছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের সত্য ঘটনা। বন্ধুরা, কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর গল্প শুরু হয় সেখান থেকেই যেখানে আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি। যেসব পথকে আমরা একাকিত্বের নাম দিই, সেখানেই কোনো এক অচেনা মানুষ এসে আমাদের জীবনটাই বদলে দেয়। সন্ধ্যার সময় ধীরে ধীরে অন্ধকার পুরো শহরকে গ্রাস করছিল, সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়ছিল। ট্যাক্সি চালক রাহুল সেদিন শহরের বাইরে এক পরিবারকে পৌঁছে দিয়ে ফিরছিল। হঠাৎ বৃষ্টি এতটাই তীব্র হলো যে কিছুই আর স্পষ্ট দেখা যাচ্ছিল না। সে বুঝতে পারল এই অবস্থায় গাড়ি চালানো অর্থাৎ চরমতম বিপদকে আমন্ত্রণ দেওয়া। না কোনো যাত্রী পাওয়ার সম্ভাবনা আছে, না তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর প্রয়োজন আছে, কারণ বাড়ি তো ছিল কিন্তু বাড়ির মতো কিছুই ছিল না। না মা, না বাবা, না স্ত্রী, না সন্তান, না কেউ খোঁজ নেয়, না কেউ অপেক্ষা করে। তাই রাহুল গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে দিল, টুপি চোখের ওপর ঢাকা দিয়ে ঘুমানোর চেষ্টা করল। বাইরে বৃষ্টির শব্দ, ভেতরে ভাঙাচোরা এক জীবনের নীরবতা। ঠিক তখনই ঠকঠক করে জানালায় জোরে ধাক্কা পড়ল। রাহুল চমকে উঠল। টুপি সরিয়ে তাকাতেই এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস থেমে গেল। পুরো ভিজে যাওয়া এক মেয়ে, এলোমেলো চুল, চোখ থেকে ছড়িয়ে পড়া কাজল, ঠোঁটে লিপস্টিক যা এখন প্রায় মুছে গেছে, আর গায়ে ছেঁড়া কাপড়, যেন কেউ জোর করে তার সম্মান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কাঁপা কণ্ঠে সে বলল, প্লিজ দরজা খুলুন তাড়াতাড়ি, ওরা আমার পেছনে। রাহুল এক মুহূর্ত দেরি না করে পেছনের দরজা খুলে দিল। মেয়েটি ভিতরে ঢুকে পড়ল, কাঁপতে কাঁপতে শুধু বলল, গাড়ি চালান তাড়াতাড়ি। রাহুল জিজ্ঞেস করল, কোথায় যাবেন? মেয়েটি বারবার পেছনে তাকাচ্ছিল, যেন কেউ তাকে তাড়া করছে। কথা বলতে পারছিল না, চোখে ভয়, ঠোঁট কাঁপছে, আর শরীরে যেন ভীষণ ক্লান্তি। শুধু ফিসফিস করে বলল, কোথাও বহু দূরে। রাহুল গাড়ি চালাতে লাগলো, কিন্তু তার মনে ঝড় উঠল। মেয়েটি কে? এমন রাত, এমন বৃষ্টি, এই পরিস্থিতিতে সে একা কেন? হঠাৎ মেয়েটি পিছনের সিটে ঢলে পড়ল, শরীর অবশ, চোখ বন্ধ, সে পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে। রাহুল আবার গাড়ি থামালো, পেছনে ফিরে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। মেয়েটির কাঁধ আর বাহুতে গভীর আঁচড়ের দাগ, গলায়ও একই দাগ। তার পরনের কাপড় এমনভাবে ছেঁড়া যে সেদিকে তাকানো পাপ মনে হচ্ছিল। রাহুল এক মুহূর্ত দেরি না করে নিজের শাল খুলে তার গায়ে জড়িয়ে দিল, মুখ পর্যন্ত টেনে দিল, তারপর আবার গাড়ি চালাতে লাগলো। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এক এসইউভি গাড়ি তার ট্যাক্সির সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে দুজন ছেলে নেমে জানালায় জোরে ধাক্কা দিতে লাগলো। কোনো মেয়ে কি এখানে এসেছে? তারা চিৎকার করলো। রাহুল গাড়ির কাঁচ সামান্য নামিয়ে শান্ত গলায় বলল, কোন মেয়ে? আমি তো কিছুই দেখিনি। কিন্তু ছেলেগুলো বারবার ট্যাক্সির ভেতরে উঁকি মারতে লাগলো। রাহুলের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। সে বলল, আমার কাছে কেউ তো আসেনি, বৃষ্টির জন্য গাড়ি দাঁড় করিয়েছিলাম। হয়তো উপরওয়ালা সাহায্য করেছিলেন, কারণ শালের আড়ালে সবকিছু ঢাকা পড়ে গিয়েছিল। ছেলেগুলো কিছুক্ষণ কটমট করে তাকালো, তারপর এসইউভিতে উঠে চলে গেল। রাহুল এখনও গাড়িতেই বসে রইল। অজ্ঞান সেই মেয়েটির সরল মুখশ্রী, তার করুণ অবস্থা আর সমাজের নোংরা দৃষ্টি সব একসাথে তার হৃদয়ে গভীরভাবে দাগ কাটছিল। এখন একটাই প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এই মেয়েটিকে নিয়ে সে যাবে কোথায়? সে অজ্ঞান, অসহায়, কোনোভাবে পালিয়ে এসেছে, কিন্তু তাকে সামলানো এখন রাহুলের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। রাহুল গাড়ি ঘুরিয়ে সোজা নিজের বাড়ির পথে রওনা দিল। রাত তখন প্রায় 3টে, বৃষ্টি এখনো একইভাবে পড়ছে। রাহুলের ট্যাক্সি ধীরে ধীরে ঢুকছিল সেই নির্জন গলিতে, যেখানে বহুকাল ধরে একটি বাড়িতে সে একা বাস করে। পাড়ায় বাকি সবাই ঘুমিয়েছিল, বাড়িতে কেউ তার জন্য অপেক্ষা করছিল না। তার দেরিতে বাড়ি আসা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। রাহুল গাড়ি বাইরে দাঁড় করালো, গলির দুপাশে একবার তাকালো, চারদিকে নিস্তব্ধতা। সে জানত যদি কেউ দেখে ফেলে তবে তার চরিত্র নিয়ে আঙুল তুলতে দেরি হবে না। এই সমাজ সত্যের চেয়ে কেলেঙ্কারি দেখতে বেশি ভালোবাসে। কিন্তু পরিস্থিতি তাকে আর ভাবার সুযোগ দিল না, কারণ মেয়েটি এখনও অজ্ঞান। রাহুল ট্যাক্সির পেছনের দরজা খুলল, খুব সাবধানে মেয়েটিকে কোলে তুলল। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, বাড়ির উঠোন পুরো জলে ভরে গেছে। ভিজে শরীর, কাঁধে শাল জড়ানো অবস্থায় রাহুল মেয়েটিকে ঘরে নিয়ে এলো।
বাড়ি খুব ছোট ছিল, মাত্র একটাই ঘর আর এক কোণে রান্নাঘর। রাহুল তাকে নিজের খাটে শুয়ে দিল, তারপর তাড়াতাড়ি দরজা বন্ধ করলো, শালটা মুখ পর্যন্ত টেনে দিল আর একটা লম্বা নিঃশ্বাস ফেললো। এখন তার নিজের জন্য জায়গা নেই, ঘরে একটাই খাট আর মেঝেতে জল টপটপ করছে। শেষমেশ উঠোনে একটা ছাতার নিচে একটা চেয়ার টেনে আনলো, অন্য চেয়ারে পা তুলে দিয়ে বসলো। রাতের স্যাঁতস্যাঁতে হাওয়া আর মনের অস্থিরতা তাকে জাগিয়ে রাখলো। তার ভেতরে যেন এক যুদ্ধ চলছিল। মন বলছিল তুই পুরুষ, যা খুশি করতে পারিস, কিন্তু আত্মা ফিসফিস করে উঠছিল তুই মানুষ, ওকে নিরাপদ রাখা তোর কর্তব্য। রাহুল কোনো দেবদূত ছিল না, কিন্তু সে সেই পুরুষ নয় যাদের চোখে মেয়ে মানুষ মানেই শুধু শরীর। এভাবেই চেয়ারে বসে থাকতে থাকতে কখন ঘুম এসে গেল সে বুঝতেই পারল না। সকাল হলো, বৃষ্টি থেমে গেছে। রাহুল উঠে পড়ল, সারা বাড়ির জল পরিষ্কার করলো, তারপর রান্নাঘরে গিয়ে 2 কাপ চা আর জলখাবার তৈরি করলো। তার মনে তখনও একদিকে প্রশ্ন, অন্যদিকে হালকা অস্বস্তি। এখন তাকে মেয়েটির সঙ্গে কথা বলতে হবে, নিশ্চয়ই তার জ্ঞান ফিরেছে আর সে যেতে চাইবে। রাহুল ঘরের দরজায় হালকা টোকা দিল, কোনো সাড়া নেই। দরজা খুলে ভেতরে তাকালো, মেয়েটি এখনো ঘুমিয়ে, তবে এবার শাল তার মুখ থেকে সরে গিয়েছিল। এখন তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। রাহুল ভাবল, কত সুন্দর এই মেয়েটি, কিন্তু তার জীবনে এত কষ্ট কেন? ভগবান তাকে এত সুন্দর বানালেন কেন? কিসের জন্য? তার হাত কেঁপে উঠল, চোখ সেই মুখে আটকে রইল, কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজেকে বলল, এভাবে কাউকে দেখাও এক ধরনের পাপ, আর আমি সেই মানুষ হতে চাই না যাকে দেখে এই মেয়েটি আবার ভয় পাবে। রাহুল জোরে কাশল, তার কাশিতে হঠাৎ ঘুম ভেঙে মেয়েটি চমকে উঠে বসল। নিজের শরীরের দিকে তাকিয়ে ছেঁড়া কাপড় দেখে তাড়াতাড়ি শাল দিয়ে নিজেকে ঢেকে নিল। তার চোখে আতঙ্কের ছাপ। কাঁপা গলায় সে বলল, আমি আমি এখানে কিভাবে? রাহুল শান্ত স্বরে জবাব দিল, হয়তো আপনি নেশায় ছিলেন বা ধাক্কায়। আপনি আমার ট্যাক্সিতে উঠেছিলেন, তারপর অজ্ঞান হয়ে গেলেন। আমি অনেকবার জিজ্ঞেস করলাম কোথায় নামাবো, কিন্তু আপনি কিছু বললেন না, তাই বাধ্য হয়ে আপনাকে বাড়িতে আনতে হয়েছে। তবে বিশ্বাস রাখুন, আমি কোনো সীমা পার করিনি, আপনাকে আমার সাধ্যমতো নিরাপত্তা দিয়েছি। মেয়েটির চোখ জলে ভরে উঠল, হয়তো বিশ্বাস করতে পারছিল না যে এই সময়েও কেউ খারাপ উদ্দেশ্য ছাড়াই সাহায্য করতে পারে। সে একটু সংকোচ নিয়ে বলল, আপনার কাছে কি কোনো কাপড় আছে? কারণ আমার জামা কাপড়। রাহুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যা আছে সবই আমার নিজের জামা কাপড়, তবে চাইলে আপনি তা পরতে পারেন। মেয়েটি মাথা নাড়ল, যে কোনো কিছু চলবে, যদি আপনার আপত্তি না থাকে। রাহুল আলমারি খুলে একেবারে পরিষ্কার একটি টি শার্ট আর পায়জামা বের করে খাটে রাখল। মেয়েটি সেগুলো নিয়ে বাইরে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর যখন সে ফিরে এলো, তার মেকআপ মুছে গিয়েছিল। এখন সে একেবারে সাদামাটা একটা মেয়ের মতো লাগছিল, ভীত কিন্তু সংযত। রাহুল টেবিলে খাবার সাজিয়ে দিল, মেয়েটি সামনের চেয়ারে বসলো। দুজনেই চুপচাপ চা খেতে লাগলো, কিন্তু তার মুখের উদাসীনতা যেন তার ভাঙা অতীতের তীব্র আওয়াজ হয়ে উঠছিল। আর তখনই সে একটি কথা বলল, যা রাহুলকে ভেতর থেকে কাঁপিয়ে দিল, আমার এই পৃথিবীতে কেউ নেই। রাহুল যেন থমকে গেল, সেই এক বাক্যে যেন তার বুকের ভেতর হাহাকার জমে গেল। মেয়েটি এখনও মাথা নিচু করে বসেছিল, যেন কোনো অচেনা ভয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। রাহুল তাকে দেখছিল, কিন্তু কোনো প্রশ্ন করছিল না, শুধু নীরব বোঝাপড়া। এই মেয়েটি হয়তো শুধু পৃথিবী থেকেই নয়, নিজেকেও ফাঁকি দিচ্ছে। তবু সাহস করে রাহুল জিজ্ঞেস করল, কিন্তু গত রাতে যে 2জন ছেলে তোমার পেছনে ধাওয়া করেছিল, তারা কারা? মেয়েটি কেঁপে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাপটা টেবিলে রেখে দিল, কাঁপা গলায় বলল, প্লিজ আমাকে এমন প্রশ্ন করবেন না, আমি এখনও ওই সব থেকে বেরোতে পারিনি। রাহুল সঙ্গে সঙ্গে চুপ করে গেল। সে বুঝল ক্ষত এখনও শুকায়নি, সেখানে হাত দিলে শুধু ব্যথাই বাড়বে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঘরের ভেতর অদ্ভুত এক ভারী নীরবতা চেয়ে রইল। মেয়েটি আস্তে করে উঠে ভিতরের ঘরে চলে গেল। রাহুল বসে রইল, দেওয়ালের দিকে তাকিয়ে ভাবছিল, কাউকে বাঁচানো সহজ, কিন্তু তাকে বোঝাটাই সবচেয়ে কঠিন কাজ। রাহুলের মনে প্রশ্ন জাগল, এই মেয়েটির কি আমার বাড়িতে থাকা উচিত? তার মনে পড়ে গেল বোনের কথা, পাড়ার লোকজনের কথা, সমাজের কটু কথার কথা। এ সেই পৃথিবী যেখানে একা পুরুষের সঙ্গে কোনো মেয়েকে সহজে মেনে নেওয়া হয় না। ঠিক তখনই দরজা খুলে গেল, মেয়েটি বাইরে এলো। তার ক্লান্তির ভেতরে এক টুকরো আশা লুকানো ছিল। আমি কি কয়েকদিন এখানে থাকতে পারি? তার কণ্ঠ এমন যেন সে নিজেও জানে না সে আসলে কি চায়।
রাহুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, শোনো, তোমার মতো মেয়েকে আমার মতো একজন পুরুষের বাড়িতে রাখা সহজ হবে না। লোকেরা কথা তুলবে, আমার চরিত্রে সন্দেহ করবে, আর সবথেকে বড় কথা, তোমার সম্মান বিপদে পড়বে। মেয়েটির চোখ আবার জলে ভরে উঠল। সে কেঁপে বলল, তাহলে আমি কোথায় যাব? রাহুল দ্বিধায় পড়ে গেল, আবার জিজ্ঞেস করল, কোনো আত্মীয়, কোনো চেনাজানা কেউ আছেন? কেউ নেই, মেয়েটি উত্তর দিল। সে বলল, আমাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দিন। রাহুল নীরবে গাড়ির চাবি তুলে নিল, কিছু বলল না। দুজনেই চুপচাপ বাইরে বেরিয়ে এলো। রাহুল ট্যাক্সি স্টার্ট করলো, কিন্তু গাড়ির ভেতরে যে নীরবতা ছেয়েছিল তা কবরের নীরবতার মতো গভীর লাগছিল। মেন রোডে পৌঁছলে রাহুল গাড়ি থামালো। মেয়েটি নেমে গেল। একবার পেছনে ফিরে রাহুলের চোখে তাকালো। কিছু না বলেও যেন অনেক কিছু বলে গেল, তারপর ভিড়ের মাঝে হারিয়ে গেল। রাহুল অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু সেই মেয়ের ছায়া কি সহজে মুছে ফেলা সম্ভব ছিল? হয়তো না। সেই রাতে যখন রাহুল বাড়ি ফিরল, দরজা খোলার সঙ্গে সঙ্গে যেন সে এক অন্য জগতে প্রবেশ করল। ঘর একেবারে ঝকঝকে, সবকিছু নিজের জায়গায়। রান্নাঘর থেকে খাবারের গন্ধ আসছে, দেওয়ালে যেন আবার জীবনের আভাস ফিরে এসেছে। রাহুলের বুক ধরফর করে উঠল। সে কি আবার এসেছে? ধীরে ধীরে পা ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, সেই তো, চুল গোছানো, সাদাসিধে পোশাক, মুখে সত্যিকারের ক্লান্তি আর হালকা একটুখানি হাসি। রাহুল থমকে দাঁড়ালো। তুমি আবার ফিরে এলে কিভাবে? তার কণ্ঠে বিস্ময়। আমি থাকতে পারিনি, সে শুধু এতটুকুই বলল। কিন্তু ভেতরে এলে কিভাবে? তালা তো আমি নিজেই দিয়েছিলাম। মেয়েটি জানালার দিকে ইঙ্গিত করলো। ওই গাছ দিয়ে উঠেছিলাম, তারপর উঠোনে নেমে এলাম। রাহুল নির্বাক হয়ে গেল। মেয়েটি আবার বলল, আমি জানি লোকেরা কি বলবে, কিন্তু আমার কেবল একটাই প্রয়োজন, একজন মানুষ যে আমাকে খারাপ দৃষ্টিতে নয়, মানুষ হিসেবে দেখবে, আর সেটা আমি আপনার মধ্যে দেখেছি। ঘরে কিছুক্ষণ নীরবতা ছেয়ে থাকলো, তারপর রাহুল বলল, কিন্তু তুমি জানো, এই সমাজে কোনো মেয়ের পক্ষে কোনো পুরুষের সঙ্গে এভাবে থাকা সম্ভব নয়, কোনো নামের বন্ধন, কোনো পরিচয় ছাড়া। মেয়েটি মাথা নিচু করে নরম স্বরে বলল, তাহলে আমি কি করব? রাহুল গভীর নিঃশ্বাস নিয়ে তার চোখের দিকে তাকালো। যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও, তবে তার একটাই পথ আছে, বিয়ে। কিছু মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। রাহুলের চোখ আর প্রিয়াঙ্কার সৎ দৃষ্টি একে অপরকে যাচাই করছিল। না কোনো লোভ, না কোনো লোক দেখানো ভাব, শুধু এক প্রশ্ন আর এক নীরব ভরসা। যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও, তবে তার একটাই পথ আছে, বিয়ে। রাহুলের এই বাক্যের পর প্রিয়াঙ্কা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভেতরে সাহস সঞ্চয় করে আস্তে আস্তে বলল, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি। হয়তো সেই সম্মতিতে ছিল কিছুটা বাধ্যতা, কিছুটা নিরাপত্তার খোঁজ। রাহুল মৃদু হেসে মাথা নত করল, যেন বলছে, এবার আমি তোমাকে আর ভেঙে পড়তে দেব না। পরদিনই সে তার ছোট বোন নেহাকে ফোন করলো, তাকে সব কিছু খুলে বলল। সব শুনে নেহা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, দাদা, কারো জীবনই সহজ নয়, কিন্তু যদি তুমি সেই মেয়েটির জন্য ঢাল হয়ে দাঁড়াও, আমি তোমার পাশে আছি। সন্ধ্যা নাগাদ বাড়িতে 4-5 জন মানুষ জড়ো হলো। নেহা, তার স্বামী আর কয়েকজন ঘনিষ্ঠ প্রতিবেশী মহিলা। কাউকে বেশি কিছু বলা হলো না, শুধু জানানো হলো প্রিয়াঙ্কা নেহার কলেজের সহপাঠী। এখন সে অসহায়, তাই নেহা তার দাদার সঙ্গে ওর সম্বন্ধ করিয়ে দিয়েছে। সাদামাটা সাজসজ্জার মাঝে 7 পাক ঘোরা হলো না, কিন্তু একটু সিঁদুর আর কয়েকটি শব্দ দুটি ভাঙা জীবনকে এক সূত্রে বেঁধে দিল। সন্ধ্যা গড়াতে সবাই চলে গেল। ঘরে এখন শুধু প্রিয়াঙ্কা আর রাহুল। প্রিয়াঙ্কা বউয়ের সাজে বসেছিল, তবে তার চোখে এখনও শূন্যতার ছাপ। হয়তো বিশ্বাসের সুতো এখনও পুরোপুরি বাঁধেনি। রাহুল দরজা বন্ধ করে কিছুটা দূরে বসে হেসে বলল, আমি জানি তুমি যে পৃথিবী থেকে এসেছো, তারপর কারোর ওপর ভরসা করা সহজ নয়। আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। আমি অপেক্ষা করব সেই মুহূর্তের, যখন তোমার মনে হবে এই সম্পর্ক শুধু আশ্রয় নয়, সত্যিকারের সঙ্গ। প্রিয়াঙ্কার চোখে প্রথমবার অশ্রু নয়, বরং এক শান্তি ফুটে উঠল। সে আস্তে আস্তে রাহুলের হাত ধরল। আপনি শুধু আমাকে গ্রহণ করেননি, আমাকে আবার মানুষ হিসেবে দেখেছেন। আপনি যে সম্মান দিয়েছেন, তার বদলে আমি আমার পুরো জীবন আপনাকে দিতে চাই। সেই রাতে ঘরে না ছিল লালসা, না কোনো বাধ্যতা, ছিল শুধু দুটো ভাঙা হৃদয়ের এক হওয়া। বাইরে আবার বৃষ্টি নামল, তবে এই বৃষ্টি ভয়ের নয়, নতুন জীবনের বার্তা নিয়ে এলো।
কয়েক সপ্তাহ কেটে গেল। প্রিয়াঙ্কা বাড়িকে এক নতুন জীবন দিল। প্রতিটি সকালে রাহুলের চা প্রস্তুত থাকতো। রাতে রুটির গন্ধ ঘরে ছেয়ে যেত। যে ঘর একদিন কেবল ঘুমের জায়গা ছিল, এখন তা হয়ে উঠল সম্পর্কের মন্দির। একদিন তারা সেই একই রাস্তায় যাচ্ছিল যেখানে প্রিয়াঙ্কা প্রথম রাহুলের ট্যাক্সিতে উঠেছিল। দুজনে একসঙ্গে হাত ধরে হাঁটছিল। সেই জায়গায় গিয়ে রাহুল থেমে গেল। কি ভাবছো? প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল। রাহুল আকাশের দিকে তাকিয়ে বলল, ভাবছি যদি সেই রাতে ঝড় না হতো হয়তো তোমার সঙ্গে আমার দেখা হতো না। প্রিয়াঙ্কা মৃদু হেসে বলল, কখনো কখনো সবচেয়ে বড় ঝড়ই কারো জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে। তারপর থেকে যখনই কেউ সেই দম্পতিকে দেখতো বলতো, এই সম্পর্ক কাকতালীয় নয়, এটি মানবতার সবচেয়ে সুন্দর উদাহরণ। বন্ধুরা, এটাই ছিল রাহুল আর প্রিয়াঙ্কার ঘটনা, এক ভালোবাসার কাহিনী যা প্রেম বা কোনো প্রস্তাব দিয়ে শুরু হয়নি, শুধু মানবতা থেকে আজীবনের বন্ধনের রূপ নিল। এখন প্রশ্ন আপনাদের কাছে, রাহুল যা করলো তা কি ঠিক ছিল? যদি আপনি রাহুলের জায়গায় থাকতেন কি করতেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি সত্য ঘটনা প্রেম নয়, মানবতা দিয়ে শুরু হয়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।